শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের রহস্য ঘেরা অডিও পডকাস্টে। এতদিন আপনারা দ্য ফাইনাল স্কেচে শুনছিলেন ভূতের গল্প। আজ শুনবেন একটু ভিন্ন স্বাদের গল্প, এক সম্ভ্রান্ত পরিবার আর হঠাৎ ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যু। সব মিলিয়ে টান টান উত্তেজনা। আমাদের আজকের গল্প সমীর সরকারের কলমে, গোয়েন্দা কৃষ ও পৃথ্বীরিন। আসুন সময় নষ্ট না করে শুনে ফেলি আজকের গল্পটা। একটা হেমন্তের সকাল, চারিদিকে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। হালকা কুয়াশা, মাঠে ধান কাটার ব্যস্ততা, চাষিদের মনে এক ফুরফুরে আমেজ। পাখিদের কলকল ধ্বনি শোনা যাচ্ছে, ঘাসের উপর শিশিরের বিন্দু বিন্দু ফোঁটা। প্রত্যেক দিন ঠিক যেমন অপূর্ব একটা দৃশ্য নিয়ে প্রকৃতিতে সকাল হয়, আজকেও তাই হয়েছে। কিন্তু শুধু সামন্ত বাড়ির ভেতরটাই একটু আলাদা। সারা পৃথিবীতে সকাল সবার কাছে একইভাবে হতে পারে না। ঠিক তারই একটা প্রমাণ এই সামন্ত বাড়ি। শিলিগুড়ি শহরের খুব কাছাকাছি এই জমিদার বাড়িটা। জমিদারি প্রথা উঠে গেছে সেই অনেক কাল আগেই, কিন্তু জমি জমা আর বাকি সম্পত্তি এখনও একই রকম আছে সামন্ত বাড়িতে। ওই তো বিশাল একটা সিংহদুয়ার, তারপর বাগান, পুকুর, এগুলো পেরোলে সাদা দোতলা বাড়িটা। ভেতর থেকে কান্নার রব ভেসে আসছে খুব মৃদু। আরও এগোলে দেখা যাবে ওপরতলার একটা বিশেষ ঘরের সামনে জটলা লেগেছে। ভিড় ঠেলে এগোলেই বোঝা যাবে খুব উচ্চস্বরে কাঁদছেন উজ্জ্বল কুমার সামন্তের স্ত্রী মীনা দেবী। কাল আমি কেন তার ঘরে আরেকবার গেলাম না? ভেবেছিলাম ঘুমিয়ে আছে লোকটা। কে জানে তার শেষ ঘুমিয়েছিলেন উনি। ওগো, কেন এইভাবে চলে যেতে হলো তোমাকে? তার পাশে দাঁড়িয়ে কাঁদছে বাড়ির বড় ছেলে ও ছোট ছেলে। শাশুড়ি মায়ের কাছে বসে আছে বাড়ির বড় বউ কণিকা ও ছোট বউ নিতু। এক কোণে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে আছে একমাত্র মেয়ে মৌমিতা। বাবাকে আমি দেখে গেলাম কালকে। তখন যদি জানতাম কিছু হবে, আমি কিছুতেই যেতাম না। বাবা! পুলিশ মৃতদেহের সামনে যেতে দেয়নি। শ্বেত পাথরের মেঝেতে উবু হয়ে পড়ে আছেন উজ্জ্বলবাবু। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটা খুন কি না জানা নেই, তবে এখনও অবধি বলা হচ্ছে হার্ট অ্যাটাক। ডাক্তারের তাই মন্তব্য। আহমেদ স্যার অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর আহমেদ হাসান খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছেন। তার মাথায় খেলে যায় কৃষের কথা। এর আগে অনেকগুলো কেস সলভ করায় সাহায্য করেছে ডিটেকটিভ কৃষ রায়। যদি সত্যি এই মৃত্যুর পেছনে কোনো কারণ থাকে হার্ট অ্যাটাক বাদে, তবে সেটা কৃষ বার করতে পারে। কাল একটা কেস সলভ করে আজ বিশ্রাম নিচ্ছিল কৃষ। দুটো আগের কেসে হেল্প করেছিল সমীর। তারপর ওর পরীক্ষার জন্য কয়েকদিন আসেনি। হঠাৎ করেই আজ সে উদয় হলো। হেই কৃষদা, আন্টি বলছিল দুটো কেস নাকি তোমায় একেবারে হন্যে করে তুলেছিল। সিগারেট ধরালো কৃষ। সন্ধ্যার আধার জানালার বাইরে। আয় বস, খুব মিস করছিলাম তোকে। যাক, তাহলে মিস করছিলে? হ্যাঁ, আন্টি তো তবু আমার জন্য কিছু পিঠে রেখেছে। তুমি কি রাখলে আমার জন্য? কৃষ সিগারেট ঠোঁটের কোণায় রেখে ড্রয়ারে হাত রাখল। হাতড়ে নিয়ে এলো একটা চিপসের প্যাকেট। কেস ইনভেস্টিগেশন করার জন্য দেরাদুন গিয়েছিলাম। তুই তো আবার চকলেট ক্যাডবেরি পছন্দ করিস না, তাই এটা এনেছি। বেশ স্পেশাল, তার ওপর ছোট্ট মানুষ তুই, এইগুলো তোর পছন্দ আমি জানি। আর একটা গিফট আছে, তোর রেজাল্ট আউট হওয়ার পরে তোকে সেটা দেবো। ঠিক এমন সময় কাজের লোকটা এসে হাজির। দাদাবাবু, আহমেদ স্যার আর একটা মহিলা এসেছেন। আহমেদ স্যার? ওনাকে তুমি বসতে দিয়ে জলখাবার নিয়ে এসো বসার ঘরে, আমি আসছি। সমীর ফ্যাল ফ্যাল করে তাকালো। আই থিঙ্ক
নতুন কোনো কেস? তাহলে তো গিয়ে দেখতেই হয়। চল। ওরা সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখল জমিদার বাড়ির গিন্নি মীনা দেবী। তার পরনে সাদা থান। ওনাকে চেনে কৃষ, অনেকবার ওই বাড়ির দুর্গাপুজোয় গিয়েছে অতিথি হিসেবে। উনি বিধবার বেশে কেন? কৃষ তাদের সামনে এসে বসল। নমস্কার আহমেদ স্যার। ওনার স্বামী গত হয়েছেন কবে? আমি তো কিছু জানলাম না। আহমেদ স্যার চা নিলেন শুধু, মীনা দেবী কিছু নিলেন না। আহমেদ স্যার কৃষের দিকে তাকালেন। ঘটনাটা ঘটেছে কাল, কিন্তু ওনার মৃত্যু হয়নি। জোর করেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করছেন ওনার স্ত্রী। অর্থাৎ? মীনা দেবী চোখের জল মুছলেন। হ্যাঁ, কয়েক মাস ধরেই আমার 2 ছেলের সাথে আমার স্বামীর ঝামেলা হচ্ছিল। ঝামেলা? হ্যাঁ, সম্পত্তি নিয়ে। তাদের শুধু চাওয়া পাওয়ার হিসাব। লোকটা এই সন্তানদের জন্যই আজীবন করে গেলেন, অথচ সেই সন্তানরাই বুঝল না। তাদের কাছে শুধুই এটা হয়নি সেটা হয়নি, তাই তার মৃত্যুর পর আমার মনে হয়েছে এই মৃত্যুর মধ্যে অনেক নিখুঁত কোনো পরিকল্পনা আছে। সেই কারণেই আমি আহমেদ স্যারকে একজন ভালো গোয়েন্দার খবর দিতে বলি। আমি জানি আর কেউ মাথা ঘামাবে না এই মৃত্যুটা নিয়ে। এখন তো শুধুই ভাগাভাগি হবে, তাদের প্রাপ্তি ভাগ করার সময়। আর আহমেদ বাবু আমায় আপনার কাছে নিয়ে এলেন। কৃষ তার দিকে তাকালো। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আচ্ছা আহমেদ স্যার, মৃতদেহ কোথায়? ময়না তদন্তে পাঠানো হয়েছে। বাহ, তবে তো ভালোই। আর যেখানে খুন হয়েছে? সেখানে আর কারোর ঢোকার অনুমতি নেই, ব্যারিকেড করা হয়েছে। আমি প্রায় সমস্ত কিছু প্রস্তুত করেই রেখেছি। দেখো, আমি তোমার কাছে ভরসা করেই এসেছি। আমি জানি তুমি তোমার বুদ্ধির জোরে ঠিক পারবে এর একটা কিনারা করতে। কৃষ জানালার বাইরে তাকালো। এবারের কেসটা ওর কাছে একটা ধাঁধার মতো লাগলো, যেখানে নিজের পরিবারের মধ্যেই খুনি লুকিয়ে থাকতে পারে। কিন্তু কৃষ কি পারবে নিজের বুদ্ধিতে এমন একটা কেস সলভ করতে? তারা চলে যাওয়ার পর সমীর বসল কৃষের সামনে। কৃষ খুব গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। সমীর আর কিছু বলতে পারল না, তাই ও এগিয়ে গেল দরজার দিকে। আপাতত এখানে এখন কথা বললে কৃষ রেগে যেতে পারে। বাড়ি যাওয়ার জন্য সাইকেলের কাছে যেতেই কৃষ ডেকে উঠল। এবার আছিস তো আমার সাথে, নাকি দেবিকা কেসের সাথে থেকে ভয় পেয়ে গেছিস? সমীর সুরসুর করে কাছে এলো। আমি তো আসলে খুব ইচ্ছুক ছিলাম তোমার বাহন হবার জন্য, কিন্তু ওই তুমি যদি না নাও, এর আগেই তো নিতে চাইছিলে না, তাই। সেই সব আমি জানি না। কাল একবার ওই বাড়িতে যাব, তুই সকাল সকাল চলে আসবি। তারপর বাড়ি ফিরে সমীর আর ঠিকভাবে ঘুমোতে পারল না, শুধু সকাল হবার অপেক্ষা করতে লাগলো। কখন সকাল হবে আর কৃষদার সাথে দেখা হবে। তারপর ছুটে যাবে ওই বাড়িতে, যেখানে একটা মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। আহমেদ স্যার সামন্ত বাড়ির সামনেই অপেক্ষা করছিলেন। সমীর আর কৃষ যখন নামলো তখন দুপুর। শীত শীত ভাবটা আছেই। আকাশটা কেমন মেঘলা। সারা বাড়ি জুড়ে কেমন একটা শান্ত নিস্তব্ধতা বিরাজ করছে। সর্বত্র যেন মৃত্যুপুরীর ছোঁয়া লেগে আছে। যেই ঘরে মারা গেছেন সেই ঘরে গিয়ে ঢুকলো ওরা। কিভাবে খুন হয়েছে সেটাও কেউ জানে না। কৃষ এখনো ভাবছে এটা আদৌ খুন তো? আর যদি শেষে জানা যায় সির্ফ হার্ট অ্যাটাক ছিল এটা। মেঝেতে কয়েকটা পায়ের ছাপ দেখতে পায় কৃষ। ঝুঁকে দেখতে লাগলো। টেবিলে একটা গ্লাস পড়ে আছে। কৃষ তাকালো মীনা দেবীর দিকে। তার শোবার ঘরে উনি কখন ঢুকেছেন কাল? রাত 9টা হবে। রাতের খাওয়া দাওয়া হওয়ার পর? হ্যাঁ, খাবার পরে উনি এই ঘরে এলেন। এটা তার নিজস্ব ঘর। আমার আর ওনার ঘর আলাদা, আর এই ঘরটা আলাদা।
যখন কিছু নিয়ে চিন্তায় থাকেন তখন এই ঘরেই থাকেন। তখন আমরা কেউই তাকে বিরক্ত করি না। উনি কি ঘুমানোর আগে ওষুধ খান? হ্যাঁ, সুগারের ওষুধ খান, সাথে প্রেশারের ওষুধও। সেই কারণেই কাল খুন হওয়ার আগে উনি জল খেয়েছেন। আচ্ছা আহমেদ বাবু, আমার পোস্টমর্টম রিপোর্টটা চাই। ঠিক কি কি মেডিসিন তার পেটে গেছে সেটাও জানা দরকার। সমীর বলে উঠল, আচ্ছা, এটা কিসের মেডিসিন? ক্রিস সেদিকে এগিয়ে গেল। হ্যাঁ মীনা দেবী, এখানে তো 3 রকমের মেডিসিন আছে, কিন্তু এই প্যাকেটের নামটা নেই। 2টো প্যাকেট ছিল, একটা প্রেশার আর একটা সুগারের। আর ছেঁড়া যে প্যাকেটটা সেটা জাস্ট একটা ঔষধের, কাজেই ওটুকু কাটা অংশে কোনো নাম নেই, ভেতরে কোনো মেডিসিনও নেই। ক্রিস ভালো করে দেখল, জাস্ট এক্সপায়ার ডেট দেখা যাচ্ছে। মীনা দেবী এগিয়ে এলেন। ওষুধপত্র খাওয়ানোর দায়িত্ব তো আমার বড় ছেলের কাছে, তাকে ডেকে আনবো। কিঞ্চিত পরেই তার বড় ছেলে দেবদূত এলো। স্যার ডেকেছেন? আহমেদ স্যার ক্রিসের দিকে তাকিয়ে বলল, উনি ডেকেছেন, আমি নই। এই প্যাকেটটা দেখুন। আপনি আপনার বাবাকে শুনলাম মেডিসিন দেন, এটা নিশ্চয়ই আপনার দেওয়া। এটা কিসের মেডিসিন যদি একটু বলতেন। ফ্যাল ফ্যাল করে তাকালো সে। আমি তো এটা দিইনি। আমি জাস্ট বাবাকে সময় করে প্রেশার আর সুগারের ওষুধ দিই। এটা এখানে এলো কোত্থেকে? যেখানে ওই 2টো মেডিসিনের প্যাকেট তার পাশেই ছিল। বিশ্বাস করুন, আমি জানি না। ঠিক আছে, আপনি এখন যান। ক্রিস সেই প্যাকেটটা পকেটে ঢুকিয়ে রাখল। ঘরের এদিক সেদিক আরও কয়েকটা জিনিস দেখল ক্রিস, তারপর বাইরে এলো। কাল রাতে কেউ তার ঘরে ঢুকেছিল? মীনা দেবী ভেবে বললেন, ছোট ছেলে একবার কোনো একটা দরকার নিয়ে তার বাবার ঘরে গিয়েছিলেন। বাবা রেগেছিলেন বলে বাইরে চলে আসে। তারপর আমার মেয়ে মৌমিতা গিয়েছিল, কিন্তু ও ভেতরে যায়নি। ওর মনে হয়েছিল বাবার সাথে দেখা করাটা ঠিক নয়। ছোট ছেলে প্রভাসকে ডাকা হলো, সাথে তার স্ত্রী নিতুও এলো। নিতুর গলায় কেমন যেন বিরক্তি। একটা সাধারণ মৃত্যুকে নিয়ে মায়ের বড্ড বাড়াবাড়ি শুরু হয়েছে। আচ্ছা মা, আপনার কি মনে হয় এই বাড়ির লোক কেউ খুন করেছে? তবে তার প্রমাণ কোথায়? আর কেনই বা করতে যাবে? আপনার 2 ছেলে আর বৌমা কি বাবার মৃত্যুতে শোকাহত হয়নি? তবে কেন বাবার মৃত্যুর পরে তার আত্মার মঙ্গল কামনা ছেড়ে এইসব করছেন? সন্দেহ হলে সেটা দূর করতে হয় নিতু দেবী, না হলে আজীবন মনের ভেতরে একটা আক্ষেপ থেকে যায়। বলুন। ক্রিস তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। বেশ ছিমছাম সাদামাটা বলেই মনে হচ্ছে, তবে বড় ভাইয়ের চাইতে একটু বেশি দেখনদারি আছে তার মধ্যে। আপনি কাল বাবার ঘরে কখন ঢুকলেন? রাত্রি তখন 10টা হবে। আমি দোকান থেকে ফিরে বাবার কাছে গিয়েছিলাম। দোকান? হ্যাঁ, বাবার মোট 3টে দোকান, একটা জুয়েলার্স, একটা বাসনপত্র আর একটা জামা কাপড়। শিলিগুড়িতে সামন্ত বস্ত্রালয়, সামন্ত জুয়েলার্স, দুটোই তো বেশ নাম করা, জানেনই তো। হ্যাঁ আমি সব চিনি। তারপর বলুন, বাবার কাছে কি দরকার নিয়ে গেলেন? বাবার কাছে গিয়েছিলাম একটা আর্জি নিয়ে। বাবা ভেবেছিলেন জুয়েলারির দোকানটা দাদাকে দেবে, কিন্তু আমার এই চাওয়া ছিল যে সেটা আমার চাই। এতগুলো দিন থেকে আমি ওটা সামলে আসছি, কিন্তু বাবার নাকি ধারণা যে সেটার যোগ্য দাদা, সেই নাকি সেই লাইনে ভালো চলতে পারবে। ও, তারপর আপনার বাবা কি বললেন? আমি ঢুকে দেখি বাবা পুরনো জায়গা, জমির দলিল এসব বার করছেন। আমাদের যে 90 বিঘে জমি আছে তার দলিল, সেটা ভাগ বাটোয়ারা নিয়ে বাবা ভাবছিলেন। 3 সন্তানকে 25 বিঘে করে নামে দেবেন, আর বাকি 15 মায়ের নামে। তো আমি বাবাকে বললাম, বাবা আমি দোকান নিয়ে কিছু বলতে এসেছিলাম। বাবা চিৎকার করে বললেন, এখন আমার এইসব নিয়ে আলোচনা করতে আর ভালো লাগছে না। তারপর আমি বাবার ঘর থেকে বেরিয়ে এলাম। বাবা সবসময় অতিরিক্ত রাগ করে থাকেন। একটা ব্যাপারে কথা বলতে এলাম, তবু এমন করছে। হতে পারে আমায় বাবা তেমন ভালোবাসেন না, দাদাকে একটু বেশিই ভালোবাসে। আরে দাদা, কোথায় গেছিলিস? তাকিয়ে দেখি বোন দাঁড়িয়ে। তুই কখন এলি মৌমিতা?
এই তো এখনই। বোন মৌমিতা আর শুভ খুব দূরে থাকে না, ওই মেডিকেল মোড় পেরিয়ে কিছুটা গেলেই ওদের বাড়ি। কাজেই রোজ একবার করে আসে বোন, ওই রাতের দিকে। ওর বর শুভ ওকে নিয়ে আসে। বাবার খুব কাছের মৌমিতা। বাবার শরীরটা খারাপ যাচ্ছিল বলে মৌমিতা প্রায় দিনই আসে। এই কদিন রোজ এসেছে। সে আমার দিকে এগিয়ে বলল, কোথায় গেছিলিস? বাবার কাছে, কিন্তু কথা বলতে চাইল না। আরে তুই কোথায় যাবি? বাবার ঘরেই যেতাম, কিন্তু তুই যেইভাবে বললি, দেখে গিয়ে তাও একবার। কৃষ এবার তাকে প্রশ্ন করল, সে কি গিয়েছিল? না, আমি সেটা জানি না। আমি ফিরে এসেছিলাম। সমীর আর কৃষ পরদিন মৌমিতার বাড়ির দিকে রওনা হলো। মেয়ের বাড়িতে তো আগে ঘাট কাজ হয়, অর্থাৎ 3 দিনে। তাই আগের দিন ঘাট কাজ করেছিল মৌমিতা। পরদিন একটু ব্যস্ত ছিল বইকি, তবে তাকে পাওয়া গেল। সমীর আর কৃষ ভিতরে যেতেই নিচতলার দাসী মালতী বলে উঠল, কাকে চাই? এটা মৌমিতা রায়ের বাড়ি? আগে হ্যাঁ। তাকে একটু ডেকে দেবেন। নিচে বসলো ওরা। একটু পর নুপুরের ঝনঝন শব্দ কানে এলো। তাকিয়ে দেখল সিঁড়ি দিয়ে নেমে আসছে এক রূপবতী নারী, পরনে সবুজ একটা দামি শাড়ি, মাথার চুল লম্বা খোপা করা, দুধে আলতা গায়ের রং, তার ওপর ভ্রমর কালো দুটো চোখ, গাঢ় করে দেওয়া সিথি ভর্তি সিঁদুর, মুখে পান। সেই পানের কারণেই ঠোঁট দুটো লাল। গায়ে গহনা আছে। এখনও বেশ আভিজাত্য ধরে রেখেছে বলেই মনে হলো। দেখেই মনে হচ্ছে সে যেন সর্বদা জানাতে চায় যে সে একজন জমিদার বাড়ির মেয়ে। তার যে 10 আর 4-এর দুটো ছেলে মেয়ে আছে, দেখেও বোঝার উপায় নেই। আপনারা? নমস্কার, আমরা স্বর্গীয় উজ্জ্বল কুমার সামন্তবাবুর মৃত্যুর ইনভেস্টিগেশন করছি। বাবার নাম শুনেই কপালে হাত ঠেকিয়ে প্রণাম জানালো বাবার উদ্দেশ্যে মৌমিতা। তারপর ওদের বসতে বলল, বসুন। কি খাবেন? চা, কফি বা আর কিছু? এই মালতী! মালতী নামের একজন এলো, কিন্তু কৃষ বারণ করে দিল কিছু দিতে। সমীর কৃষের খুব কাছে বসে ফিসফিস করে বলে উঠল, যদি কিছু নিয়ে আসতো তবে কিন্তু বেশ করে খাওয়া যেত। হ্যাঁ, যদি উনি আসামি হন তবে কিন্তু আমাদের খাবারে বিষ দিতে পারেন। তুই চাস সেটা হোক? উনি কেন খুনি হবেন? যত সব ফালতু ভাবনা তোমার। থাম এবার, আমি সবাইকে সন্দেহ করি। বলেই মৌমিতার দিকে তাকালো কৃষ। মৌমিতা নিজে গিয়ে চা নিয়ে এসেছে। নিন প্লিজ। বাবার জন্য আপনারা খাটছেন, এটা শুনেই ভালো লাগছে। চায়ে চুমুক দিল দুজনেই, সাথে কিছু বিস্কুট ছিল। সমীর খেতে গিয়েও দেখল কৃষদা কটমট করে ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে। ব্যাস, সেটা দেখে নিয়ে চা নিল সমীর। মৌমিতা একটু ভাবুক চোখে বলল, আপনার কি মনে হয় এটা খুন? সেটা জানার জন্যই তো এসব করছি। আমার কিছু মনে হয় না কৃষবাবু, তবে মায়ের খুব সন্দেহ। কিন্তু হার্ট অ্যাটাক মানুষকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। বাবা হয়, আমারও খারাপ লাগছে, কিন্তু কৃষবাবু, আমি তো অযথা কাউকে সন্দেহ করতে পারি না, তাই না? আচ্ছা, সেদিন আপনি আপনার বাবার কাছে ঠিক কী দরকার নিয়ে গিয়েছিলেন? আর আপনার বাবার সাথে কি আপনার দেখা হয়েছিল? এবার মৌমিতা সেদিনের ঘটনা বলতে লাগলো। সেই দিন বাবার সাথে দেখা করতে বাড়িতে যাই, তখন দাদার সাথে দেখা হয়। দাদা বাবার খবর বলে চলে যায়। তারপর আমি ঠিক করি যে না, বাবার ঘরেই বরং একবার যাই, দেখি বাবা কি করছেন। অন্তত আমার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারেন না। তারপর আমি বাবার ঘরের দিকে গেলাম, কিন্তু বাবার ঘরের সামনে যেতেই দরজায় যখন শব্দ হলো, অমনি ভেতর থেকে বাবা চিৎকার করে উঠলেন, আজ আর কেউ বিরক্ত করতে এসো না আমার ঘরে। হ্যাঁ, যাও যাও, চলে যাও এখান থেকে। ব্যাস, আমি আর গেলাম না। আর বাবা দেখেননি যে আমি এসেছিলাম, দেখলে হয়তো যেতে বলতেন না। তবুও বাবাকে কিছু না বলেই বেরিয়ে এলাম। তখন চারিদিক কেমন আবছা আলোয় ছেয়ে গিয়েছিল। বারান্দার লাইটটা কেমন ফায়ারিং করতে লাগলো, জ্বলতে লাগলো, আবার নিভতে লাগলো।
আমি এগিয়ে গেলাম সুইচের দিকে যে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখার জন্য। ঠিক সেই সময় আমার মনে হলো কেউ যেন থামের আড়ালে লুকিয়ে আছে। আমার চোখ সেদিকে পড়তেই সে ছুটে পালিয়ে যায়। কথাটা শেষ করেই ক্রিস বলে উঠল, কে ছিল? কোনো আন্দাজ আছে? আমি তো ভালোভাবে দেখিনি কৃষবাবু, দেখলে ঠিক বলতে পারতাম তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকার কি কারণ। ক্রিস আর সমীর এই বাড়ি থেকে বেরিয়ে এলো। পথে বেরিয়ে আবার একটা সিগারেট ধরালো ক্রিস। এমন সময় ফোন করলেন আহমেদ স্যার। ক্রিস, খুব জটিল একটা ব্যাপার সামনে এসেছে, অ্যান্ড আই এম শিওর যেটা জানলে তোমার নিশ্চয়ই অবাক লাগবে। ক্রিস আর সমীর এসে পৌঁছলো আহমেদ স্যারের অফিসে। উনি একটা কাগজ এগিয়ে দিলেন ক্রিসের দিকে। এই দেখো পোস্টমর্টম রিপোর্ট। কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল ক্রিস। সমীর উদ্গ্রীব হয়ে রইল জানার জন্য। ওর মধ্যেও খচখচ করছে এটা জানার জন্য যে উজ্জ্বলবাবুর মৃত্যুটা সাধারণ মৃত্যু নাকি কোনো পরিকল্পিত মৃত্যু, অর্থাৎ খুন। ক্রিস বুড়ো আঙুল ঠোঁটের কাছে রেখে ভ্রু কুঁচকে বলে উঠল, প্যান্থেরা 7.98। আর এক্স্যাক্টলি এটাই হলো হার্ট পেশেন্টদের মেডিসিন। কিন্তু উনি কি আদৌ হার্টের পেশেন্ট? টেবিল চাপড়ে বলে উঠলেন আহমেদ স্যার। এইখানেই তো আসল রহস্যটা। কেমন রহস্য? আমার মনে হয় উনি হার্টের রোগী নন। আপনার কথার মানে কি আহমেদ স্যার? মানে হলো এই যে উনি হার্টের পেশেন্ট নন, আর তাও ওনাকে খাওয়ানো হতো এটা। আর এর একটা বিশাল কারণ আছে। কি কারণ? হার্টের পেশেন্ট হোক বা নর্মাল লোক, এইটা যদি কাউকে রেগুলার দেওয়া হয় তাহলে 1 কিংবা 2 সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাক হবে সেই ব্যক্তির। এই মেডিসিন হার্টের পেশেন্টদের মাসে 1টার বেশি দেওয়া নিষেধ। দিলেই তার হার্ট অ্যাটাক হবে। তার উপর যদি নর্মাল কাউকে দেওয়া হয় সো। আহমেদ স্যারকে আটকে দিয়ে ক্রিস বলল, আমি বুঝতে পেরেছি। উজ্জ্বলবাবুর অলক্ষ্যে কিংবা তার অজানায় কেউ তাকে রোজ এই ওষুধ খাওয়াতো, আর কালকেই ছিল তার শেষ দিন। অর্থাৎ দীর্ঘ 1-2 সপ্তাহ ধরে উজ্জ্বলবাবু এটা খাচ্ছেন। দেবদূত বাবুর কাছে আবার যাওয়া হলো। এই প্যান্থেরা 7.98 এই মেডিসিনটার বিষয়ে নিশ্চয়ই আপনার জানা আছে। দেবদূত আকাশ থেকে পড়ল। আমি কিভাবে জানবো এটা কি? তার স্ত্রী কণিকা সামনে এসে বলল, আমি একটা কথা বলি। ক্রিস তার দিকে তাকালো। বলতে পারেন। সে বিরক্তি নিয়ে বলে উঠল, আপনার কি আমার স্বামীকে সন্দেহ হচ্ছে? লোকটা বাবার জন্য কাঁদছেন, অথচ আপনারা তাকে শান্তিতে থাকতেই দিচ্ছেন না। ক্রিস তর্জনী আর মধ্যমা আঙুলের পেছনের অংশটা দিয়ে ঠোঁট মুছে চোখ সরু করে বলে উঠল, এটা আমার একটা বাজে দিক। আমি সবাইকে সন্দেহ করি। আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা না একটা খারাপ গুণ আছেই, এমনকি আমার মধ্যেও। আচ্ছা দেবদূত বাবু। আগে অর্থাৎ আপনি বলতে চাইছেন সেদিন আপনি মেডিসিন খাওয়াননি? খাইয়েছি, কিন্তু ওই যে কি বলেন প্যান্থেরা, ওটা আমি খাওয়াইনি। আমি কখনো এর নামটা অবধি শুনিনি। সমীর আর ক্রিস উঠে এলো। ঠিক এমন সময় দেখল দরজার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একটা কাজের লোক দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। ওদের বেরিয়ে যেতে দেখেই সরে গেল। আগে আমি দেখতে এলাম আপনাদের কাজ হয়েছে কিনা। গিন্নিমা ডাকছেন, এবার আপনারা আসুন। মাঝবয়সী লোকটা চলে যেতেই ক্রিস দেবদূতের দিকে তাকিয়ে বলল, কে ইনি? বাবার ভৃত্য রামদয়াল দাস, অনেকদিনের পুরনো লোক। বাবার অনুগত্য ছিল খুব। এতদিন তাকে দেখিনি কেন? ছিল না। বাবা যেদিন মারা যায় সেদিন বিকেলে বাবার সাথে তার ঝামেলা হয়, সেদিনই চলে যায় সে। বাবার মৃত্যুর কথা শুনে কাল বিকেল নাগাদ ফিরেছে। ওনার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। আরেকজন কাজের লোককে দিয়ে রামদয়ালকে ডাকা হলো। আগে অনেক কাজ বাকি আছে, বাবুদের কি কিছু বলার আছে আমারে? সেদিন কি নিয়ে তোমার ঝামেলা হয়েছিল উজ্জ্বলবাবুর সাথে? তেমন কিছু না, ওই আমি কইছিলাম যে আমার কদিনের মধ্যে কিছু টাকার খুব দরকার। কিসের জন্য টাকা দরকার ছিল? আমি গ্রামে একটা জমি কেনার কথা ভেবেছিলাম, কিন্তু বাবু দিতে রাজি হয়নি। আমার জান হয় তাই অপমান করলেন। হয়তো সেদিন উনি কোনো কারণে খুব চিন্তায় ছিলেন। আমি আর কিছু না বলে বাড়ি চলে যাই।
রামদয়াল বেরোনোর পরেই কিশোরী বলে একটা কাজের মেয়ে সামনে এলো। আমি শুনেছি দাদাবাবু, রাম কাকু যাবার সময় বড়বাবুকে বলে গিয়েছিল। একদিন আপনাকে এই ফল ভোগ করতে হবে দাদাবাবু। আপনি আমায় চেনেন না, এই সামান্য কিছু সাহায্যের জন্য আমায় অপমান, তাও এইভাবে। একদিন আপনার টাকাও আপনাকে বাঁচাতে পারবে না, এই কয়ে দিলুম। বাড়ি ফিরে সোফায় মাথা হেলিয়ে বসল কৃষ। কাকিমার সাথে কিচেনে রান্না করছে সমীর। আজ রুটির সাথে হয়েছে পনিরের সবজি আর চাটনি। রাতের দিকে ঘুমটা ভেঙে যায় মীনা দেবীর। তার কয়েকটা ঘর পরেই তার স্বামীর সেই ঘরটা। মীনা দেবীর ভালো লাগছে না। উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। চারিদিক কেমন যেন থমথমে ভাব। কোথায় একটা রাত জাগা পাখি ডাকছিল খুব মৃদু স্বরে। তার আচমকা মনে হলো উজ্জ্বলবাবুর সেই ঘরের দিক থেকে যেন একটা শব্দ ভেসে এলো। খুব সন্তর্পণে এগিয়ে গেলেন উনি। কি আছে ওখানে? কিন্তু ওনার পা আটকে গেল। ভেতর থেকে একটা অট্টহাসির মতো শব্দ এলো। মনে তো হচ্ছে কোনো মেয়ের কণ্ঠস্বর, কিন্তু কে ওই ঘরে? ওই ঘরে ঢোকার সাহস তার হলোই বা কিভাবে? আচমকা দরজাটা খুলে গেল খটাং করে। মীনা দেবীর শরীরে শীতল বাতাসের ঝাপটা দিতে লাগলো। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন আবছা আলোয় কেউ হেঁটে যেতে লাগলো। কে ওটা? ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠলেন মীনা দেবী। তারপর চোখ তুলে তাকিয়ে দেখলেন সামনে কেউ নেই। কে ছিল? কোনো আত্মা? অশরীরী? তবে কি আমার স্বামীর মৃত্যুর জন্য কোনো অশরীরী আত্মা দায়ী? কৃষ আর সমীর গেল পরদিন সকালে। কৃষ খুব মনোযোগ দিয়ে উজ্জ্বলবাবুর ঘরটা পর্যবেক্ষণ করছে। কিছু একটা পেল কালো রঙের। কোনো পোশাকের ওপরে থাকা পুঁথি টেবিলের একদিকে পড়ে আছে, অথচ কাল এটা ছিল না। বেরিয়ে মীনা দেবীর কাছে গেলেন। উনি অপেক্ষা করছিলেন। কৃষকে দেখেই বলে উঠলেন, আমি কাল রাতে একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। কেমন দৃশ্য? সবটুকু বললেন মীনা দেবী। তারপর শঙ্কিত মুখে বলে উঠলেন, আচ্ছা, এই সব কিছুর পেছনে কোনোভাবে অশরীরী যুক্ত নেই তো? নিচের ঠোঁট সামান্য বের করে আর দুই কাঁধ ওপর দিকে তুলে বলে উঠল কৃষ, সেটা আমি কিভাবে বলি বলুন তো? আমি আমার চেষ্টা করে যাব। তারপর যদি অশরীরী কিছু থাকে তবে সেটার জন্য আপনাদের তান্ত্রিক নিয়ে আসতে হবে। তারপর ঘর থেকে বেরিয়ে কৃষ দেখল সেদিনের সেই কাজের লোকটা অর্থাৎ রামদয়াল দাঁড়িয়ে দরজার বাইরে। ওদের দেখেই চলে যাচ্ছিল। কৃষ মীনা দেবীকে দেখিয়ে বলল, রামদয়ালের ঘর কোনটা? নিচে। আচ্ছা, চলুন তো। নিচে এসেই ওরা রামদয়ালের ঘরে গেল। রামদয়াল ঘরে কিছু করছিল। কারোর আসার শব্দ শুনেই চমকে উঠল। রামদয়াল, আসবো? উঠে দাঁড়ালো সে, ফ্যাকাশে বিবর্ণ মুখ। আসুন আসুন। কৃষ ভেতরে ঢোকার সময় দরজার কাছে কিছু একটা দেখল আর দাঁড়িয়ে গেল। একটা মেডিসিনের প্যাকেট। বাকিরা এগিয়ে যেতেই কৃষ সেটা আলগোছে জুতোর ভেতরে চেপে ধরল। তারপর ঝুঁকে জুতো ঠিক করার বাহানায় সেটা হাতে নিল। কাউকে বুঝতে দিল না আসলে ও মেঝে থেকে কিছু একটা নিয়েছে। রামদয়াল ভীত আর শশব্যস্ত হয়ে উঠল। আপনারা যে এই ঘরে, আপনাদের সমস্যা হবে না তো বুঝতে? কৃষ আর সমীর বসল। মীনা দেবী চলে গেলেন। কৃষ রামদয়ালের দিকে তাকিয়ে বলল, তোমার কি হার্টের সমস্যা আছে রামদয়াল? ও একটু ঢোক গিলে বলল, আগে স্যার। তুমি কি মেডিসিন খাও এর জন্য? হ্যাঁ খাই, কিন্তু কেন স্যার? কৃষ মৃদু হেসে সিগারেট ধরালো। ওর সেই সিগারেটের ধোঁয়া এই ছোট্ট ঘরের জানলা বেয়ে বাইরে বেরিয়ে মিশে যেতে লাগলো। কৃষ মৃদু হাসল। একবার আমাকে সেই মেডিসিনটা দেখাবে? আমি তোমাকে ভয় দেখানোর জন্য কিছু বলছি না, জাস্ট দেখতে চেয়েছি। কতগুলো মেডিসিন বার করলো রামদয়াল।
তার মধ্যে থেকে একটা মেডিসিন বার করলো ক্রিস। ওয়েট, এটা দেখি। সমীর আর ক্রিস দেখল এটা সেই মেডিসিন, প্যান্থেরা 7.98। এটা কি ওষুধ? ক্রিস কথাটা বলতেই রামদয়াল বলে উঠল, নাম তো আমি পড়তে পারি না, এইটা মাসে একবার করে খাইতে হয়, এই তো আর মাত্র 3টা মতন আছে। ক্রিস উল্টে পাল্টে দেখতে লাগলো। লাস্ট কবে খাওয়া হয়েছে? দিন 15 আগে। ক্রিস ওষুধের প্যাকেটটা ভালো করে দেখল, ঠিক যেখানে এক্সপায়ার ডেট আছে সেই জায়গাটা নেই। বাড়ি ফিরেই সমীর ক্রিসের কাছে বসল, তারপর বলল, এই ক্রিসদা, তোমার কি মনে হচ্ছে বলো তো, ওই রামদয়াল নামের কাজের লোকটা ওই কি মালিককে এই ওষুধটা দিত? ওর ঘরেই মেডিসিনের সেই প্যাকেটটা, যেটা উজ্জ্বলবাবুর ঘরের জলের গ্লাসের কাছে ছিল। এটা কিভাবে হতে পারে বলতো? আমিও সেটাই ভাবছি। তোমার এবার পরবর্তী পদক্ষেপ কি হবে? তোকে একটা কাজ করতে হবে সমীর, পারবি তো? কি কাজ? আজ আমরা দুজনে মিলে ওই বাড়ি পাহারা দেব। কথাটা কেবল মীনা দেবী জানবেন। তবে হ্যাঁ, দুজনে 2 জায়গায় থাকব। তোকে থাকতে হবে উজ্জ্বলবাবুর ঘরে, কে কে ঠিক ওই ঘরে আর কিসের দরকারে আসে সেটা আমাদের জানতে হবে। প্রত্যেক দিনের মতোই সূর্য ডুবে যাওয়ার পরে কুয়াশার আস্তরণে ঢেকে যেতে লাগলো চারদিক। ডিনার সেরে ফেলার পরে ক্রিস আর সমীর গেল চুপি চুপি সেই বাড়িতে। আজ ওরা নিজেদের গাড়িতে নয়, টোটো ধরল। এরপর বাড়িটা থেকে অনেকটা দূরত্বে নামল। মীনা দেবীর সাথে যোগাযোগ রেখেছিল, তিনিই ওদের চুপি চুপি ভিতরে নিয়ে গেলেন। সমীর থাকলো উজ্জ্বলবাবুর ঘরে, আর ওই ঘরটা খুব আবছা আলোয় আলোকিত। আলমারির পেছনে ছিল বলে ওকে দেখা যাচ্ছে না। ক্রিস ঘরের বাইরে অর্থাৎ বারান্দার এক কোণে ছোট্ট ঘরে ঘাপটি মেরে রইল। আলতো করে খোলা রাখা দরজা দিয়ে দেখা যাচ্ছে বাইরের সব কিছু। কেউ আসছে কি না সব স্পষ্ট দেখা যাবে। তবে উজ্জ্বলবাবুর ঘরের ভেতরে ঢুকে সমীরের দম কেমন যেন আটকে আসতে লাগলো। চারিদিক থেকে একটা দম আটকে যাওয়া পরিবেশ, কেমন বিকট একটা গন্ধ। বাইরে সব কিছু ক্রমশ নিস্তব্ধ হয়ে আসতে লাগলো। শুধু এই ঘরের দেওয়ালে থাকা ঘড়িটা টিক টিক করে নিজের ছন্দে চলতে লাগলো। অনেক দূরে কোথায় যেন কুকুর ডেকে উঠল খুব বিশ্রী সুরে। ক্রিস নড়ে চড়ে উঠল। একটা গাড়ির আওয়াজ শোনা যেতে লাগলো গেটের দিকে। মীনা দেবী বেরিয়ে এলেন বাড়ির থেকে। মৌমিতা, আয় আয়। ঘড়ির দিকে তাকালো ক্রিস। রাত 10টা বাজে। এই সময় করেই মৌমিতা প্রতিদিন আসে। ওর স্বামী শুভ রায় নিজের কসমেটিক্সের দোকান বন্ধ করে এই রাতেই বাড়ি আসে। তারপর রোজ ওর স্বামীকে নিয়ে, কোনোদিন সন্তানকে নিয়ে মা আর বাবাকে দেখতে আসে। মৌমিতা ভেতরের দিকে এগোলো। দাদারা কোথায় মা? ভেতরে আছে, আয়। তারপর আবার নিস্তব্ধতা। একটু পরে নিচে নেমে এলো মৌমিতা। ওকে এগিয়ে দিতে এলো বৌদি আর মা। শীতের কুয়াশা ঘেরা নিস্তব্ধ রাত্রি ভেদ করে শোনা গেল শুভর গাড়ি স্টার্ট করার শব্দ। দূর থেকে ভেসে এলো মৌমিতার কণ্ঠস্বর, যাই মা, সাবধানে থাকবে। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। রাত অনেক হয়েছে, কাজেই হাই ওঠে সমীরের। তার উপর দুটো একটা মশা কামড়াচ্ছে। মনে মনে বলে উঠল, মিস্টার ক্রিসের সাথে জীবনটা এইভাবে লটকে দিয়ে কেমন বিশ্রী সব মুহূর্ত ঘটছে। এই রাত, ঘুমের ভাব, মশার গান। ওর কথা শেষ হতে না হতেই দরজাটা খট করে শব্দ করে খুলে গেল। বাইরে থেকে শীতল বাতাস ঘরে এসে ঢুকল। সমীর ঠায় দাঁড়িয়ে আছে। ওর হৃদস্পন্দন বেড়ে গেল। বুকের প্রত্যেকটা ওঠা নামার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ও আলগোছে একটু হেলে দাঁড়িয়ে সেদিকে চোখ রাখল। অদ্ভুত, কাউকে দেখতে পেল না। মনে মনে বলে উঠল, কেউ নেই, কিন্তু দরজাটা যে শব্দ হলো
কিন্তু ও আর কিছু বলার আগেই মনে হলো একটা নূপুরের শব্দ হচ্ছে, ঝন 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 ঝন। আবছা আলোকিত ঘরে ভালো করে চোখ রাখলো সমীর, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কেউ না থাকলে এসব হচ্ছে কিভাবে? ঠিক সেই সময় ও স্পষ্ট একটা ছায়ামূর্তিকে দেখতে পেল। সাদা রঙের শাড়ি পরা কোনো মহিলা, সে দাঁড়িয়ে আছে সমীরের খুব কাছেই। সমীরের মনে হলো ওর দিকেই যেন তাকিয়ে আছে, আর এবার ওর কাছে এসে ওর কোনো ক্ষতি করবে। মুখটা দেখতে পেল না সমীর। উজ্জ্বল কুমার, তোকে আমি উচিত শিক্ষা দিতে পেরেছি উজ্জ্বল কুমার। এবার এবার তোর সেই অহংকার কোথায় যাবে? ছায়ামূর্তি ঘরের এদিকে ওদিকে তাকিয়ে হাসতে হাসতে কথাগুলো বলে যেতে লাগলো। সমীর হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস ওকে দেখেনি, কিন্তু দেখতে কতক্ষণ? শরীরে আর কোনো রকম বল পাচ্ছে না সমীর। ওর শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। আর সেই সময় ফ্যান চলার শব্দ। সিলিংয়ের দিকে চোখ গেল ওর সারা শরীর কেঁপে উঠল। দেখলো দড়িতে ঝুলছে একটা শরীর, ফ্যানের সাথে বন বন করে ঘুরছে। সারা বাড়িটা জাগিয়ে দিল সমীরের চিৎকার। ক্রিস তখন নিচে কান পেতে আছে। ওর কেন যেন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে আসছে। বাইরে চোখ রাখতে যাবে, আর ঠিক তখনই এমন একটা চিৎকার ওর কানে এলো। সমীরের চিৎকার বলে মনে হচ্ছে। কিছু হয়নি তো ওর? তাড়াতাড়ি ওপর দিকে উঠে যেতে লাগলো। মীনা দেবীর ঘরে শুয়ে আছে সমীর। মিনিট 10 পর ওর জ্ঞান ফিরল। চোখ মেলে তাকাতেই দেখল ওর সামনে বসে আছেন মীনা দেবী, দেবদূত বাবু, কণিকা দেবী, প্রভাস বাবু, নিতু দেবী। পায়চারি করছে কৃষদা। ও উঠতেই ওর পাশে এলো কৃষ। কি রে, কি হয়েছিল তোর? পুরো ঘটনাটা সবিস্তারে বলল সমীর। কৃষ টেবিলের কাছে বসে ঠোঁটের মাঝে বুড়ো আঙুলটা নিয়ে গভীর ভাবনায় ডুবে গেল। সকলের চোখ মুখে আতঙ্ক। তবে কি কোনো অশরীরীর কাজ এটা? আদৌ কোনো মানুষের দ্বারা খুন হয়নি? পরদিন কেমন ঝিম ধরানো রোদ্দুর। একটু আলসেমি করেই বেলা করে উঠল কৃষ। উঠেই দেখল সমীর ওর ঘরে বসে শার্লক হোমস পড়ছে। রে, কখন এলি? কাল দেখে তো মনে হচ্ছিল ভূতের ভয় তুই শেষ। আজ এত সকালে? হ্যাঁ, গুড মর্নিং ডিটেকটিভ বাবু। আমার মধ্যে আর ওই ভূতের ভয়টা নেই একদম। নেই? কেন? কোথায় গেল? কারণ কাল তো ওটা আদৌ কোনো ভূত ছিল না। ভূত ছিল না? তবে এমন সব কাণ্ড কে করলো? হ্যাঁ, আগে ব্রেকফাস্টটা করে নাও। আন্টি সেই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই জানো আজকে কি হয়েছে? লুচি আর সুজির হালুয়া। ব্রেকফাস্ট করে কৃষ নিজের ঘরে এসে দেখল সমীর সেই বই পড়তেই ব্যস্ত। কি রে, তোর হঠাৎ কি হলো? বই পড়া রোগে ধরেছে নাকি? আর তুই তো বলিস যে তোর গোয়েন্দা বই পড়তে ভালো লাগে না। ভালো লাগে না তো আমি বলিনি। আমি বলেছি যে তার থেকে আমার লাভ স্টোরি পড়তে বেশি ভালো লাগে। বাট আজকাল একজন গোয়েন্দার ছোটোখাটো পিএ হয়ে উঠেছি না আমি, তা ওই একটু আধটু না পড়লে কি আর হবে? এবার বল, তুই কাল কি দেখলি যে তোর মনে হলো সেটা ভূত নয়? আরে ভয় পাইনি যে সেটা বলবো না। আমি প্রথমে ভয়ই পেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আমি চিৎকার করে পড়ে যাবার সময় মনে হলো কেউ যেন থেমে গেল। একদিকে হেলে তাকিয়ে দেখি ওমা, স্বয়ং পেয়ে তিনি সিলিংয়ের ওপর থেকে মৃতদেহ টেনে নামাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? কে কে মৃতদেহ টেনে নামাচ্ছে? ওটা মৃতদেহ নয়, সাদা কাপড়ে পেঁচানো কিছু একটা হবে ওটা, যেটা মানুষের মতো করে বানানো। তবে ঠিক মানুষের মতো নয়,
লম্বা করে দিয়েছে বলে অন্ধকার ঘরে মনে হচ্ছিল যে ওটা একটা কোনো মানুষের শরীর। তারপর? হ্যাঁ, তারপর আর কি, পেতনির হাতে দড়ি ছিল, সেটা সে তাড়াতাড়ি করে টান দিল, আর সে সেই বানানো জিনিসটা নিয়ে দৌড় দিল। তোমরা আসার আগে আমি ঘরে আরও একটা জিনিস পেলাম। কি জিনিস? পকেট থেকে একটা কানের দুল বার করলো সমীর। এই যে, এই দেখো, পেতনি তাড়াহুড়ো করতে গিয়ে এটা ফেলে রেখে গেছে। একটা ছোট্ট সাইজের সোনার দুল, বাড়িতে পরার মতো। কৃষ ওটা হাতে নিল। একটা সোনার দুল? কিন্তু এটা কার কানের হতে পারে? আপাতত ওই বাড়িতে যে কজন মহিলা আছে তার মধ্যে একজন দাসী আছে, কিশোরী, এটা তার হতেই পারে না। দ্বিতীয় হচ্ছেন গিয়ে মীনা দেবী, উনি তো নই। বাকি রইল নিতু আর কণিকা দেবী। হ্যাঁ, নিন ডিটেকটিভ বাবু, এবার এই দুল রহস্য খুঁজে বের করুন। আই থিঙ্ক আপনার কাজ অনেকটা এগিয়ে যাবে। আর যে এই কাজটা করেছে তাকে একটু টাইট দিলেই সব বেরিয়ে আসবে। অন্তত এবার তো একটু থ্যাঙ্কস বলো। এখন নয়, কাজটা শেষ হোক আগে, তারপর তোকে ট্রিট দেবো। তার বদলে তোমার বিয়ে দিতে বলি আন্টিকে। হ্যাঁ, অনেক খাবার খেতে পারবো। এই এই কৃষ্ণা, শোনো না, এই বিয়ে করবে গো? হ্যাঁ, আমি যখনই কোনো ভালো ভালো মেয়ে দেখি আমার না শুধু এই তোমার কথাই মনে হয় গো, এই সত্যি বলছি। এবার চুপ না করলে তোকে বালিশ দিয়ে চেপে মেরে ফেলবো। তারপর তোমার ওপরই চলবে অন্য কোনো ডিটেকটিভের সার্জারি করা। বেশ হবে তখন। আমার কেউ সন্দেহ করতেই পারে না। আমি এতগুলো খুনের তদন্ত করতে গিয়ে জটিলভাবে খুন করা আর গায়েব করা শিখে গেছি। এমন সময় কৃষের মা এসে ঢোকেন। ছি ছি, ছেলে নাকি আমার খুনি হবে? কুলের আচারটা করতে হবে, আমাকে একটু হেল্প কর। কৃষ আর সমীর দুপুরের দিকে আরও একটা দরকারি ব্যাপারে উজ্জ্বলবাবুর সেই ঘরে গিয়ে ঢুকল। আর ভেতরে এমন কাউকে দেখল যে দুজনেই হতভম্ব হয়ে গেল। কৃষ দরজা খুলেই বুঝল কেউ ভেতরে আছে। ঘরটাতে তেমন আলো যায় না, দরজা জানলা বন্ধ, তার উপর আলোগুলোও বন্ধ। কে আছে ভেতরে? কৃষ কথাটা বলার পরে ভেতরে ঢুকল। আবছা আলোয় দাঁড়িয়ে আছে কেউ। আমি দেখা গেল নিতু দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই বাড়ির ছোট বউ, আর সে কিছু একটা খুঁজছিল। কৃষ ঘরের আলো জ্বালিয়ে দিল। নিতু যেন বেকায়দায় পড়েছে। যেই নিতুর সেদিন এত তেজ দেখেছিল কৃষ আর সমীর, আজ তাকে দেখল কেমন চুপসে যেতে। আপনি কি কিছু খুঁজছেন নিতু দেবী? কথাটা বলে উঠল কৃষ। নিতু আমতা আমতা করে বলে উঠল, না আসলে, আরে এমনি আসলে একটু এলাম। কৃষ পকেট থেকে সেই দুলটা বের করল। এটা কি হারিয়েছেন? নিতু সেদিকে একবার দেখল, ওর চোখ গোল গোল হয়ে গেল। এটা কার? আমি ওটাই বা খুঁজতে যাব কেন? না না, আমি ওটা খুঁজছি না। আপনাদের এখানে কি কাজ আছে করুন, আমি আসছি। কৃষ ঘরের চারদিকে ভালো করে লক্ষ্য করল। তারপর কাঠের আরাম কেদারাটা একটু দূরে দেখতে পেল। তারপর মৃদু হাসল। ও মাই গড, দেয়ার, তুমি এত দূরে? যাকগে, চলো এবার তোমায় যে আমার সাথে যেতে হবে। বলছি কৃষ্ণদা, মানুষ তো অনেক কারণেই পাগল হয়, আর তার 90% হলো গিয়ে ওই প্রেমের কারণে। আই থিঙ্ক তুমি প্রেমে পাগল হয়ে যাওনি। যদি তাই হয় তবে তুমি হঠাৎ কিসের কারণে পাগল হলে কৃষ্ণদা? হ্যাঁ? কৃষ বাঁকা ঠোঁটে হেসে ওর কাঁধে হাত রাখল। একজন গোয়েন্দা তদন্তের কারণেই একমাত্র পাগল হতে পারে। যাক, আমার মতো বেখেয়ালি অগোছালো একজন গোয়েন্দা তো সর্বদা পাগলামি করেই বেড়ায়, তার আলাদা করে পাগল হওয়ার ভয় কি? লেটস গো সমীর, আমাদের এবার আহমেদ স্যারের হেল্প লাগবে। বলেই কৃষ একটা বড় পলিথিন বার করল, আর চেয়ারটা সেটা দিয়ে জড়িয়ে নিল খুব সাবধানে। আমি জানি না সমীর আদৌ কি ফল হবে, কিন্তু এটা দিয়েও কোনো কাজ হতে পারে, আর যদি না হয় তবে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। এত সহজে কি একজন খুনিকে ধরা যায় বল?
সমীর শুধু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এরপর একদিন সমীর গিয়ে হাজির হলো উজ্জ্বলবাবুর বাড়িতে। সমীর বুঝতে পারছে না সবার হাতের ছাপ নিয়ে এখানে কি লাভ আছে, অন্যদিকে চেয়ারেই বা কী রহস্য আছে। রিপোর্ট আসার পরে আহমেদ স্যার আর ক্রিস অবাক হয়ে রইল। কি হলো? কারোরই যে হাতের ছাপ মিলছে না চেয়ারের হাতলের এই ছাপের সাথে। তবে আমি জানি না এই ছাপের সাথে আদৌ কি সম্পর্ক, কিন্তু ক্রিসদা, তুমি কি মৌমিতা দেবীর হাতের ছাপ নাওনি? ক্রিস বুড়ো আঙুল ঠোঁটের মাঝে নিয়ে ভাবুক নয়নে তাকালো। বাট এখানে তার কোনো ভূমিকা নেই বলেই মনে হয়। ও উজ্জ্বলবাবুর মেয়ে, সে নিশ্চয়ই বাবার ঘরে আসতে এত লুকোচুরি করবে না। এলেও সেটা জানা যেত। সে তো নিজের বাবার এই ইনভেস্টিগেশন নিয়ে খুব সাহায্য করছে। আমায় এরই মধ্যে অনেকবার ফোন করেছে, অনেক ক্ষেত্রেই সাহায্য করেছে। আমায় অবাক করছে এটাই যে সেদিন আমরা নিতুকে এই ঘরে দেখলাম, অথচ এই চেয়ারের হাতলে তার কোনো ছাপ নেই। এটা কি করে হতে পারে? কারণ তার আগে অন্য কেউ এসেছিল, আমি নিশ্চিত। আর হতে পারে তার হাতের ছাপ তুমি নাওনি। তুমি জানো আর কার কার হাতের ছাপ তুমি নাওনি ওই বাড়ির? রামদয়াল সেদিন তার কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সে ছুটি নিয়ে, তাই ওরটা বাকি থেকে গেছে। আমাদের তো এটা মনেই ছিল না, অথচ বারবারও আমাদের ফলো করে এসেছে। রামদয়ালের হাতের ছাপ নিতে গেল সমীর। অন্যদিকে ক্রিস একটা ফুলদানি নিয়ে গেল মৌমিতার কাছে। মৌমিতা দেবী, দেখুন তো এটা কি আপনার বাবার ঘরে ছিল? ওই ঘরেই পাওয়া গেছে আজ। বাড়ির লোক বলছে বাবাকে সবচাইতে বেশি আপনি উপহার দিয়েছেন। সেটা হাতে নিল মৌমিতা। না তো, আমি দিইনি। আর বাবার মৃত্যুর দিনেও আমি বাবার ঘরে গিয়েছিলাম। এটা এটা বাবার ঘরে ছিলই না। ক্রিস ফিক করে হাসল। অথচ আপনি বলেছিলেন যে আপনি সেদিন বাবার ঘরে যাননি। ওকে, এখন আসছি আমি। থ্যাঙ্কস। ক্রিস একবার ফিরে তাকালো যাবার সময়। দেখল মৌমিতার দুই চোখ বিস্ফারিত। মুখ ফসকে কি বলে ফেলেছে ওর জানা নেই। তবে ও এটাও জানে না ফুলদানিতে কিছু একটা ছিল, আর যার মাধ্যমে ক্রিস তার হাতের ছাপ পাবে। আসলে ক্রিস অন্যভাবে হাতের ছাপ নিতে চাইছিল, যাতে কেউ ওকে কোনো সন্দেহ না করে। দুপুরে সমীর এই কেসের জট নিয়ে ভাবছিল, আকাশ পাতাল কল্পনা করছিল। ঠিক এমন সময় ক্রিসের কাছে একটা ফোন আসে অচেনা নম্বরে। হ্যালো। একটা মহিলা কণ্ঠ শোনা গেল। ক্রিস অবাক হয়ে বলল, কে? আমি কে আপনাকে না চিনলেও হবে, কিন্তু আমি আপনাকে যেই কথাটা বলবো সেটা আপনার জন্য জরুরি। কোন কথা? আপনি যে উজ্জ্বল সামন্তর কেসটা নিয়ে লড়ছেন সেটা নিয়ে। আমি জানি আসলে ওই খুন কে করেছে। আপনাকে আমি বলতে পারি সেটা কে করেছে। তো বলুন শুনি। আপনাকে আমি কিছু দেব আর তার বদলে আমি কিছু নেব না। শুনুন, আমি যেখানে আসতে বলবো রাত 9টার দিকে আসবেন। আপনার একটা হেল্প আমার দরকার। ওখানে এসেই পুরোটা আলাপ করব। আর প্লিজ কাউকে সাথে আনবেন না। আমি আসলে চাই না যে আর কেউ জানুক, কারণ কে জানে কে কিভাবে খবরটা পাঁচকান করে দিতে পারে, তাই না? আর তারপর আমি টার্গেট হই সেই খুনির। ওকে, আপনাকে ভাবতে হবে না, আমি একাই আসবো। মুহূর্তেই ক্রিসের ফোনে একটা মেসেজ ঢুকলো। একটা লোকেশন দেওয়া আছে। রাত 9টা বাজতেই বেশ কুয়াশায় ভরে গেল চারিদিক। ক্রিস কাউকে নিল না। একটা কালো প্যান্ট আর হুডি পরে নিল। শীতের কারণে ভালো করে মাফলার দিয়ে মাথা কান ঢেকে নিল। তারপর হেঁটে বেরিয়ে পড়ল। সেবক রোড খুব দূরে নয়। শীত বলেই এই সময় পথে লোকজন কম। ক্রিস ভালো করে সব দিকে তাকালো। তারপর সেবক রোড পেরিয়ে সেই নির্জন ভাঙা স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে লোকালয় তেমন নেই। সামনে একটা পাকা বেঞ্চ করা, ওখানে এসে বসল। কতক্ষণ লাগবে তার ঠিক নেই। বারবার এদিক সেদিক তাকালো। নির্জন একটা জায়গা, কেমন যেন ভুতুড়ে।
কেবল স্ট্রিট লাইটের হালকা আলো জ্বলছে, আর তাকে ঘিরে ছোট ছোট পোকাগুলো উঠছে। মিস্টার রায়, কৃষকে কেউ ডাকলো। ঘুরে তাকালো কৃষ, দেখল পুরোপুরি কালো হুডিতে নিজেকে ঢেকে কেউ দাঁড়িয়ে আছে। মহিলা কণ্ঠ। কৃষ হাসল। মহিলা এগিয়ে এসে নিজের টুপি খুলল। দেখা গেল সে আর কেউ নয়, মৌমিতা সামন্ত, উজ্জ্বল সামন্তের একমাত্র কন্যা। সেও হাসল। মিস্টার কৃষ রায়, আমি আপনাকে বলবো যে বাবার খুনি কে, তবে তার বদলে আপনি কিছু আমাকে দেবেন বলেছেন, মনে আছে? হ্যাঁ, মনে আছে। মৌমিতা এগিয়ে গেল। কৃষের মুখ এখনও ও দেখেনি। রাস্তার হালকা আলো তার ওপরে হুডির টুপি দেওয়া। মৌমিতা বাঁকা হাসল। আমার সৎ বাবাকে আমি খুন করেছিলাম, এটাই জানার ছিল তো তোমার? না, এবার আমি তোমার জীবন চাইছি। বলেছি না আমিও কিছু নেব, আর আমি তোমার জীবন নিতে চাই। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার দিকেই সন্দেহের তীর নিক্ষেপ করেছ, আর আমিও তোমায় খাটনি করতে দিলাম না। তবে কাউকে জানাতে পারবে না তুমি। যদিও মৃত্যুর আগে তুমি তোমার এই কেসটা উদ্ঘাটন করতে পারলে বলে তোমার কোনো আফসোস থাকার কথা নয়, জাস্ট সেটা আর অন্য কেউ জানলো না, এই যা। বলে এগিয়ে গেল কৃষের দিকে। মৌমিতার হাতে গ্লাভস পরা ছিল। ও একটা ধারালো ছুরি নিয়ে এগিয়ে এলো, আর কিছু বোঝার আগেই আঘাত করল। কৃষ হাত এগিয়ে দিতেই সেই আঘাত গিয়ে লাগলো ওর হাতে। আজ তো তোকে মরতেই হবে। ঠিক তখনই মৌমিতার পিঠে শীতল কিছু ঠেকল। মৌমিতা দেবী, আর কার কার মৃত্যুর কারণ হবেন আপনি? মৌমিতার হাত থেমে যায়। ওর চোখ দুটো বিস্ফারিত। এটা তো কৃষ রায়ের গলা। তবে ও যাকে আঘাত করল সে কে? ইন্সপেক্টর আহমেদ স্যার সামনে এলেন বন্দুক নিয়ে। একজন মহিলা কনস্টেবল ধরে ফেলল মৌমিতাকে। যান, এবার জেলখানায় গিয়ে মৃত্যুর হিসেব করবেন। কৃষ সমীরকে গিয়ে ধরল। আমি বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি আঘাত করবে। হুডির টুপি খুলল সমীর। ওর হাত দিয়ে রক্ত পড়ছে। আসলে এতক্ষণ মৌমিতা যাকে কৃষ ভেবেছিল সে সমীর, আর পাশের ঝোপে লুকিয়েছিল কৃষ, তার সাথে আহমেদ স্যার। মৌমিতার আচমকা আক্রমণ তারা বুঝতে পারেনি। ওরা জানতো মৌমিতা পিস্তল নিয়ে আসবে না। তবে আর যাই প্ল্যান করুক, তার আগে দুজনেই ঠিক সামলাতে পারবে। কৃষ সমীরের হাতটা ধরল। উফ, অনেকটা কেটে গিয়েছে সমীর। আই এম সরি সমীর, আমার বোকামির জন্য তোর এরকম হলো। আহমেদ স্যার এগিয়ে এলেন। কৃষ নিজের রুমাল বের করে সমীরের হাতটা বেঁধে দিল। তারপর বেরিয়ে গেল হাসপাতালের দিকে। আরও 3 দিন পর মৌমিতা ক্লান্ত, রিমান্ডে মাথা নিচু করে বসে আছে। ওর চুলগুলো এলোমেলো, গায়ে সামান্য আঘাতের দাগ। এবার মুখ তুলে তাকালো। সামনে বসে আছে আহমেদ স্যার। টেবিলের কিঞ্চিত দূরে কৃষ দাঁড়িয়ে। মুখ তুলল মৌমিতা আর বলল, হ্যাঁ, আমার সৎ বাবা উজ্জ্বল সামন্ত, তার 2 সন্তান দেবদূত আর প্রভাস। উনি সম্পর্কে আমার নিজের মেসোমশাই। মীনা দেবী আমার মাসি। আমার বাবা আর মা আমার অনেক কম বয়সে মারা যায়। মাসি আর মেসোমশাই আমাকে দত্তক নিয়েছেন, নিজের মেয়ের মতো বড় করেছেন। কিন্তু এমন কি হলো যে এমন একজনকে খুন করলেন? হ্যাঁ, বাঁকা হাসি হাসল মৌমিতা। সেটা তার প্রাপ্য ছিল অফিসার। আমার আসল বাবার 10 বিঘের মতো জমি ছিল, সেটাই আমার প্রাপ্য। আর এদিকে পরের বাবা অর্থাৎ উজ্জ্বল বাবুর সম্পত্তি আলাদা করে পাব। কিন্তু যখন ভাগাভাগির কথা উঠল তখন উনি আমার সেই 10 বিঘে একসাথে ধরে 90 বিঘে ধরলেন। আমি বারবার বললে উনি আমার কোনো কথা শুনলেন না। বড় দাদাকে জুয়েলার্স, ছোট দাদাকে সামন্ত বস্ত্রালয় দিতে চাইলেন, আর আমায় বাসনপত্রের দোকান। আমি ভেবেছিলাম আমার বাসনপত্রের দোকান আর জমি জায়গা মিলিয়ে কিছু একটা করব। এই বাবার 80 বিঘে জমির ভাগ পাবো, আর আমার নিজস্ব 10 বিঘে জমি দিয়ে।
কিন্তু বাবা বললেন, আমি ভেবেছিলাম সবগুলো একসাথেই ভাগ করি। তোর তো কিছুই কম পড়বে না মা, দোকানও পাচ্ছিস আর দাদারাও তোকে বড্ড আদরই করে, কেউ তোকে কখনোই অবহেলা করবে না মা। এর চাইতে আর কি বা চাওয়ার আছে তোর, বল দেখিনি। আমার কোনো কথা শুনল না বাবা। তারপর আমি রামদয়ালের মেডিসিনের কথাটা শুনলাম। কথায় কথায় ও বলেছিল ও একটা এমন মেডিসিন খায় সেটা রোজ খেলে 6 দিনের মধ্যেই হার্ট অ্যাটাক হবে। ব্যাস, আমি ওর প্রেসক্রিপশন চুরি করে সেই মেডিসিনগুলো নিয়ে আসি, আর খুব তাড়াতাড়ি বাবা হার্ট অ্যাটাক করলেন। মৌমিতার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কৃষ ওর দিকে তাকালো। আপনি কি জানেন মৌমিতা, আমিও বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলাতেই। আমার মতো অনেকেরই বাবাকে কেড়ে নিয়েছেন বিধাতা। আর আপনি নিজেই যে আপনাকে মেয়ের মতো ভালোবাসত সেই বাবাকে খুন করেছেন, যে বাবা আপনাকে এতগুলো সম্পত্তি দিয়ে গেলেন। কত লোক তো রাস্তায় থাকে, চেয়ে চিনতে খায়। একবার তাদের কথা ভাবুন তো, তাদের কোনো অভিযোগ আছে? আর আপনাকে কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন আপনার বাবা, তবুও আপনার এত অতৃপ্তি। মৌমিতা ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি বাবাকে মিস করছি, সত্যি। দেখা করতে এলেন রামদয়ালের সাথে মীনা দেবী। রামদয়াল অপরাধী কণ্ঠে বলল, আমি এই মেডিসিনের কথা শুনেই সন্দেহ করেছিলাম হয়তো যে কেউ এই কাজ করবে আর আমার দোষ হবে, কিন্তু যদি জানতাম তুমি এমন ভগবানের মতো মালিককে খুন করবে তবে কখনো ঔষধের নাম বলতাম না। দেবদূত, প্রভাস, নিতু আর কণিকা গারদের ভেতরে থাকা মৌমিতাকে দেখে। হ্যাঁ, এই 4 জন ছেলে আর বৌমার মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা ছিল, কিন্তু তারা বাবাকে ভালোবাসত, তার যত্ন করে গেছে শেষ দিন অবধি। আজ মৌমিতাকেও এইভাবে দেখতে তাদের কষ্ট হচ্ছে। দেবদূত ভেজা কণ্ঠে বলে উঠল, একবার আমাদের বলে দেখতি বোন, আমরা তোকে ওই জমি দিয়ে দিতাম। তোকে কি কখনো আমরা পর ভেবেছিলাম বলতো? কিন্তু কেন তুই বাবাকে এভাবে ছিনিয়ে নিলি বোন? আর কেন এভাবে নিজের জীবন নষ্ট করলি? আসলে কি বলতো, আমরা ওকে আপন করেছি, কিন্তু ও আমাদের কখনো আপন করতে পারেনি। তুই তুই মেয়ে নামের কলঙ্ক। ওরে, তোর বাবা যে তোর অজান্তেই তোর জন্য তার জমানো টাকার অর্ধেক দিয়ে গেছেন। মা, আমায় মা বলে ডাকিস না বউ, তুই খুনি। আমি তোকে নিয়ে বেশি গর্ব করেছি। আজ মনে হলো আমার ছেলে বৌমাকে আমি সেই ভালোবাসা দেখে বঞ্চিত করেছি, তাদের আমি সন্দেহ করেছি। কৃষ ঠিক বলেছে, যাদের বাবা নেই তারা জানে এই কষ্টটা, আর তুই তাকে নিজের হাতে শেষ করেছিস। কত অভিযোগ তোর, যাদের কেউ নেই তারা। তবে আমি আমার জামাই আর নাতি নাতনিকে কখনো পর করতে পারবো না। শুভ, এসো। ছি মৌ, তুমি শেষে ছি ছি ছি। মৌমিতা মাটির সাথে মিশে যেতে লাগলো। মীনা দেবী মৃদু হাসলেন। আজ থেকে আমার জামাই আমার আরেকটা ছেলে। মৌমিতা সামন্ত নামের কাউকে আমি চিনি না। তোর সম্পত্তির সমস্ত আমি আমার জামাই আর নাতি নাতনিদের নামে করে দেব। কৃষ বেরিয়ে এলো। আসার আগে মৌমিতার দিকে একবার তাকালো। আবছা আলোয় বসে আছে মৌমিতা। ওর মধ্যে অপরাধবোধ কাজ করছে। রাগ থেকে যে কাজটা করেছে তার অনুশোচনা হচ্ছে। মানুষ তো রাগের মাথায় কাজ করে, তারপর বোঝার পর তাদের কিছু করার থাকে না। কাজেই রাগের মাথায় কিছু ভুল সিদ্ধান্ত আমাদের না নেওয়াই উচিত। মৌমিতা, মানুষ নিজের বাবা মায়ের ঋণ শোধ করার জন্য আজীবন প্রাণপণ চেষ্টা করে, আর তুমি তোমার পিতার ঋণ এইভাবে শোধ করলে? আমি জানি তুমি তোমার ভুল হয়তো ধরতে পেরেছ, কিন্তু এই গ্লানি তোমায় আজীবন বয়ে নিয়ে যেতে হবে।
তোমার পরিবারের মধ্যেও একটা এমন দুঃখ থেকে যাবে যা যুগের পর যুগ চলবে। আমি দুঃখিত মৌমিতা, এবার তোমার বিচার হওয়ার পালা, আর সেটা তোমায় গ্রহণ করতেই হবে। ভেজা চোখে তাকালো মৌমিতা। আমি প্রস্তুত। সমীর এখন সুস্থ। কৃষ আজ অদ্ভুতভাবে ওকে আনতে গেছে বাড়ি থেকে। এসে দেখে অনেক খাওয়ার আয়োজন, সাথে আছেন আহমেদ স্যার। খাওয়া শেষ করেই আহমেদ স্যার বলে উঠল, হঠাৎ সন্দেহের তীরটা মৌমিতা দেবীর ওপরে কেন গিয়ে পড়ল? কৃষ সোফায় হেলান দিয়ে বসল, তারপর মৃদু একটু হাসল। হঠাৎ করি কৃষ্ণদা, আমিও শুনতে চাই, মানে আমরা দুজনেই। ওকে, বলছি। আমি আর সমীর যেদিন মৌমিতা দেবীর বাড়িতে যাই, সেদিন উনি আসার আগেই আমি পাশের ঘরে একটা কিছু দেখে চমকে যাই। প্যান্থেরা 7.98 আমায় বেশ অদ্ভুতভাবে চমকে দিল, আর তারপর থেকেই আমি তাকে লক্ষ্য করতে লাগলাম। আরও একদিন তার বাড়িতে গেলাম সেই শাড়ির কালো পুঁথি মেলাতে, আর সত্যিই মিলে গেল। সেদিন মৌমিতা দেবী সেই শাড়িটা ধুয়ে শুকোতে দিচ্ছিলেন। যেদিন আমি আর সমীর পাহাড়ে দিতে গেলাম সেই বাড়িতে, সেদিন আরও ভালোভাবে ধরা দিলেন মৌমিতা দেবী। মীনা দেবী কিন্তু মেয়েকে কোনোভাবে সন্দেহ করেননি, কাজেই উনি কাউকে না বললেও মেয়েকে বলেছেন যে তার বাবার ঘরে আমরা আছি। আর আমি মীনা দেবীকে বলিনি যে আমি নিচে থাকব। ব্যাস, আরেকটা ভুল করলেন মৌমিতা দেবী। গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেলেন, যাতে সবাই বুঝতে পারে, আর বিশেষ করে আমরা বুঝতে পারি যে সে চলে গিয়েছে, আর তার উপর কোনো সন্দেহ না করি। ব্যাস, উনি তার স্বামীকে মিথ্যে বলে চলে এলেন। হয়তো বলেছেন কিছু একটা ফেলে গেছেন, আর অদ্ভুতভাবে গাড়ি না নিয়ে ফিরলেন মৌমিতা দেবী। স্বামীকে গাড়িতে দূরে রেখে উনি হেঁটে এলেন। জানলেন না যে আমি নিচের ঘরে থেকে সব দেখছি। বাবার ঘরেই ওইভাবে সেজে গেলেন। সমীরকে ভয় দেখিয়ে পালিয়ে গেল আমার সামনে দিয়ে, ফেলে গেল একটা দুল। আমি আবার তার বাড়ি গেলাম, অজুহাতে দেখে নিলাম ওটা তারই দুল। তবে নিতু দেবী সেদিন এই ঘরে দুল নয়, একটা দলিল খুঁজতে ঢুকেছিল। আমি শুধু তাকে দেখে সন্দেহ করার ভান করেছিলাম, আর সেদিনই সেই ফুলদানি নিয়ে গিয়ে হাতের ছাপ পেলাম মৌমিতা দেবীর। এবার সেই মেডিসিনের ওপরের ছাপের সাথে মিলে গেল, আর মিলে গেল চেয়ারের সাথে। হ্যাঁ, এবার চেয়ারের কথাটা বলছি। আমি দরজার সামনে একটা চেয়ার রেখেছিলাম। সমীর বলেছিল যে দুল ফেলে গেছে পেতনি। আমি জানি সে ঠিক খুঁজতে আসবে, আর সেদিন নিতুর আগে সেই পেতনি এসেছিল। দরজার সামনে চেয়ার দেখে নিশ্চিত সেই সেটা দূরে রাখবে ভেতরে ঢোকার জন্য। সে কি আর ভাববে যে সেটাও একটা ফাঁদ? তাই সেদিন নিতু দেবীর হাতের ছাপের সাথে চেয়ারের নিতু দেবীর হাতের ছাপ মেলেনি। আমি বলিনি, জাস্ট সমীরের ব্রেন আরো খোলার জন্য। তারপরও বলল মৌমিতা দেবীর হাতের ছাপ আনার জন্য। তাই হলো। মৌমিতা দেবী নিজেও সেদিন মুখ ফসকে বলে ফেলেন বাবার মৃত্যুর দিন সেই ঘরে উনি গেছেন। ব্যাস, তারপর আমি জানি কেউ আমায় আহ্বান করলে সেটা মৌমিতা দেবী হবেন, তাই ওইভাবে প্রস্তুতি নিয়ে গেলাম। তারপর তো সবটাই দেখলেন। ওদের কথা শেষ হতেই আহমেদ বাবু কৃষের পিঠ চাপড়ে দিলেন। থ্যাঙ্কস ইয়াং ম্যান, আবারও একটা কেসে হেল্প করলে। না, আবার এইসবে আমাকেও টানছেন উনি। আহমেদ বাবু হো হো করে হেসে ফেললেন। নাইস ওয়ান। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে আর এমন অনেক রকম গল্প পেতে হলে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আপনারা সঙ্গে থাকলে এই চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যাবে। আজ চলি, আবার আসবো পরের রবিবার। ততদিন ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, আর মনে রাখুন, সত্য কখনো চাপা থাকে না।